এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন শাকিল মাহমুদ, সাতক্ষীরার শ্যামনগরে আছেন তানজিম আহমেদ, ভোলার ধনিয়া এলাকায় পাড়ে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন এবং চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল এলাকায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি শুরুতেই যাচ্ছি শাকিলের কাছে। দেখুন, সময় যত অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আরও আগ্রাসী ভূমিকায় রূপ নিচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় রেমেল। এবং এই মুহূর্তে আমরা আছি কুয়াকাটায় এবং এখানে এত পরিমাণে ঝড়ো বাতাস বইছে যে দাঁড়িয়ে থাকাটাই একটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি সাগরও উত্তাল রয়েছে এবং সব মিলিয়ে আসলে এখানকার পরিস্থিতি সময় যত অতিবাহিত হচ্ছে ততই ভয়াবহ হচ্ছে। কিছুক্ষণ আগেই আবহাওয়া অধিদপ্তর যে প্রেস ব্রিফিংটা করেছিল যে 6টার নাগাদ এই উপকূলে এই খেপুপাড়ায় যে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি, তার তাণ্ডব কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় যে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে পটুয়াখালী, বরগুনা, তার অনেক জায়গায় কিন্তু যে বেড়িবাঁধ আছে সেই বেড়িবাঁধগুলোর অবস্থা কিন্তু ভয়াবহ। অনেক জায়গায় বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে, পানি ঢুকে গিয়েছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণিঝড়ে কিন্তু একটা জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই তাণ্ডবও কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে এবং কুয়াকাটার এই এলাকাটা যত সময় যাচ্ছে ততই ভয়াবহ আকার ধারণ করছে। তবে যেটা মুশকিল যেটা হয়েছে যে সিপিপি এবং প্রশাসন প্রতি মুহূর্তে উপকূলবাসীদেরকে কিন্তু তারা আহ্বান জানাচ্ছে, তারা প্রচারণা করছে যাতে তারা আশ্রয় কেন্দ্রে যায়। এরই মধ্যে কিন্তু বরিশালে প্রায় 4000-এর উপর কিন্তু আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু কোনো আশ্রয়ণ কেন্দ্রে এখন পর্যন্ত কিন্তু কোনো উপকূলবাসী গিয়ে আশ্রয় নিয়েছে সেই খবর কিন্তু নেই। তবে সব ধরনের প্রস্তুতি কিন্তু রেখেছে প্রশাসন। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সবশেষ। আমরা যাব সাতক্ষীরায়, সেখানে আছে সহকর্মী তানজিম, জানবো সেখানকার খবর। প্রবল শক্তিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রিমেল। ইতিমধ্যে কিন্তু উপকূলে এর তাণ্ডব শুরু হয়েছে, অর্থাৎ বাতাসের প্রচন্ড বেগ, একসাথে বৃষ্টি, নদীতে নদীর পানি বৃদ্ধি, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রিমেলের যে গতি সেটি কিন্তু আসলে বাড়ছে এবং উপকূলে এটি যে কোনো সময় আশ্রে পড়তে পারে। আমরা দেখেছি এই যে নদীর পানি অন্তত 4 থেকে 5 ফুট উচ্চতায় বেড়েছে, এটি কিন্তু আরো বাড়তে পারে। সেক্ষেত্রে যে সব স্থান রয়েছে অরক্ষিত, সেই সব স্থানগুলো উপকূলের বড় একটি অংশ কিন্তু বাঁধ ভঙ্গুর অবস্থায় রয়েছে। সেই সব জায়গা থেকে বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু সাতক্ষীরা সহ যে উপকূলীয় নিম্ন অঞ্চল সেগুলো প্লাবিত হতে পারে। আমরা কিছুক্ষণ আগের খবর যদি বলি তাহলে কিন্তু আমরা সুন্দরবনের ভিতরে বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে, এমনকি বাগেরহাটের মোংলায় যে গরম জল বন্যপ্রাণী পর্যটন কেন্দ্র রয়েছে সেটি প্লাবিত হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু উপকূলীয় জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এর ফলে কিন্তু যে পানি ক্রমাগত বাড়ছে, এর ফলে কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি জনমনে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, মানুষজন আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবং এটি কিন্তু আসলে ভয়ঙ্কর মে হিসেবে অভিহিত করা হচ্ছে। অর্থাৎ গত 1 দশকে যে 8টির বেশি ঘূর্ণিঝড় আশ্রয় পড়েছে এই মে মাসে আরেকটি ঘূর্ণিঝড়ে চোখ রাখাচ্ছে, যে কোনো সময় উপকূলে আশ্রয় পড়তে পারে। এর ফলে কিন্তু সংকট কারণে এই উপকূলবাসী বেশ ভয়ের মধ্যে রয়েছেন। তবে এখন পর্যন্ত যদি জানিয়ে রাখতে চাই, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হলেও এখন উপকূলবাসী অনেকেই বাড়িতে অবস্থান করছেন। তারা হয়তো সন্ধ্যা নাগাদ আশ্রয় কেন্দ্রগুলোতে আসবেন, তবে কিছু নারী এবং বয়স্ক যারা রয়েছে তাদেরকে, শিশুরা আজকে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে আসতে দেখেছি। এর বাইরে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে সেগুলো থেকে পানি উন্নয়ন বোর্ড সহ সব দিক থেকে দৃষ্টি রাখা হচ্ছে এবং সাতক্ষীরাতে কিন্তু 660 কিলোমিটার যে বেড়িবাঁধ, এর মধ্যে থেকে কিন্তু প্রায় 10 কিলোমিটারের বেশি জায়গা অরক্ষিত রয়েছে, ঝুঁকিপূর্ণ রয়েছে। সেই জায়গাগুলোতে যদি আসলে এই জায়গাগুলো যদি প্লাবিত হয় তাহলে যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি যানমালেরও ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন যে সাধারণ যারা বাসিন্দা রয়েছেন তারা। এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড়ের যে খবর, তার সর্বশেষ আমরা যাবো ভোলাতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী লিটন। উৎকণ্ঠার একটি দিনের পরে এখন আতঙ্কের রাত আসছে দ্বীপ জেলা ভোলার 20 লাখ মানুষের জন্য।
সারাদিন এই ঘূর্ণিঝড়ের যে নানা রকমের আগ্রাসী ভূমিকা ছিল সেটির অনেকটা এখন আরো আগ্রাসী রূপ নিচ্ছে। এই মুহূর্তে আমরা যদি দেখি যে ভোলার মেঘনা নদীতে জোয়ারের শেষ মুহূর্ত চলছে, এখানে যেন ঢেউয়ের পরে ঢেউ আসতে পড়ছে মেঘনার তীরের বিভিন্ন বেড়িবাঁধ গুলোর উপরে। সারাদিন যেটা কিছুটা স্বাভাবিক থাকলেও এই সন্ধ্যার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনায় পানি টইটুম্বুর। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, ভোলার মেঘনায় বিকাল 3টা পর্যন্ত বিপদ সীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এই পানিতে ভোলার সাগরকোলের ঢালচর, চর কুকরিমুকরির একাংশ, চর নিজাম, কলাতলির চর জহিরুদ্দিন সহ মেঘনার মধ্যবর্তী চরাঞ্চলগুলো প্লাবিত হয়েছে 7 থেকে 8 ফুট পানিতে। ঢালচরের রাস্তাঘাট ঘরবাড়ি সব তলিয়ে গেছে বলে ওইখানকার স্থানীয় চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন। ইতোমধ্যে সেখানে প্রায় 12,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়া বিভিন্ন চরাঞ্চলে যে বসতিরা রয়েছে সেখানে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। আর পানির যে অবস্থা এই মুহূর্তে ভোলাবাসীর জন্য সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে মেঘনা তেঁতুলিয়ার উত্তাল ঢেউ। যদি কোনো কারণে এই জলোচ্ছ্বাস বা পানির আরো বিপদসীমার আরো উপরে উঠতে থাকে তাহলে এখানকার বেড়িবাঁধগুলোর উপর মারাত্মক ক্ষতির মুখে পড়বে এবং বেড়িবাঁধ যদি ছুটে যায় তাহলে 7টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় বড় ধরনের ঝুঁকি এবং ক্ষতির মধ্যে পড়বে। তবে প্রশাসনের আহ্বানে এখন পর্যন্ত আমরা বিভিন্ন এলাকায় কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আসলেও যেই শহরের আমরা যে এলাকা আছে এই এলাকার এখন পর্যন্ত আমরা আশ্রয় কেন্দ্রে তেমন উপস্থিতি লক্ষ্য করিনি। তবে আতঙ্কে রয়েছে, উৎকণ্ঠায় রয়েছে ভোলার 20 লাখ মানুষ। চট্টগ্রামে রয়েছেন সহকর্মী কমল দে, আমরা চট্টগ্রামের খবর জানতে চলে যাব কমলদের কাছে। ধন্যবাদ উজ্জ্বল। এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে প্রথমবারের মতো চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঠিক সন্ধ্যে 6টায় এই টানেল দিয়ে আর গাড়ি চলাচল করবে না। তবে পরবর্তী নির্দেশনা হয়তো বা আগামীকাল ভোর থেকে আবার গাড়ি চলাচল শুরু হবে এমনটা আমরা জানতে পেরেছি। আপনারা জানেন এখন যে ঘূর্ণিঝড়ের কারণে 9 নম্বর মহাবিপদ সংকেত চলছে, পাশে রয়েছে পতেঙ্গা বঙ্গোপসাগরের উপকূল, তাই যাতে কোনো রকমের টানেল কোনো ঝুঁকির মধ্যে না পড়ে। এমনিতে কিন্তু ঝুঁকি পড়ার সংখ্যা নেই, কারণ এই টানেল কিভাবে তৈরি করা হয়েছে এই 10 নম্বর মহাবিপদ সংকেতকেও কিন্তু এই টানেল প্রতিরোধ করতে পারবে। তারপরে যদি ক্ষয়ক্ষতি কোনো ঝুঁকি না থাকে সেই কারণেই আজকে ঠিক সন্ধ্যে 6টা থেকে এই টানেলের কার্যক্রম বন্ধ। অর্থাৎ আপাতত কোনো যানবাহন টানেল অতিক্রম করা যাবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে টানেলের যে প্রধান যে 2টি গেট রয়েছে সেই 2টি গেটে নিরাপত্তারক্ষীরা অবস্থান নিয়েছেন এবং তারা টানেলের যে গেট সেটি বন্ধ করে দিয়েছেন। একই সাথে টানেলের যে ভিতরে অভ্যন্তরে যে রাস্তা সেই রাস্তাও বন্ধ এবং সে টানেলের সম্মুখভাগও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনিতে কোনো সংখ্যা নেই, অর্থাৎ যত বড় জলোচ্ছ্বাস হোক সেই যে জলোচ্ছ্বাসে যে টানেল ক্ষতিগ্রস্ত হবে তেমন কোনো সংখ্যা থাকে না এবং টানেলটি ঠিক সেভাবে তৈরি করা হয়েছে এবং অপ্রতিরোধ। তারপরও যাতে কোনো রকম ঝুঁকিতে না পড়ে, কোনো রকম যে সংখ্যার মধ্যে না পড়ে সেই কারণে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আজকে সন্ধ্যে 6টা থেকে এবং অথবা আগামীকাল ভোর যখন ঘূর্ণিঝড় কেটে যাবে আবার এই টানেল দিয়ে কিন্তু যানবাহন চলাচল শুরু হবে এমনটি আমরা জানতে পেরেছি। ঠিক সন্ধ্যে 6টায় এই টানেলের গেট লক করে দেওয়া হয়েছে, এখন আর কোনো যানবাহন চলাচল করবে না। বা আপনি দেখছেন উপরে একটি নোটিশও টাঙিয়ে দেওয়া, নোটিশও চলছে, চলমান রয়েছে, যে নোটিশ দিয়ে বলা হচ্ছে যে সাইক্লোন রেমেলার কারণেই মূলত টানেলটি বন্ধ। জানেন আপনি চলতি বছর গত বছর 28 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 10,000 কোটি টাকা খরচ করে তৈরি করে টানেলের উদ্বোধন করেছেন। এরপর থেকে যানবাহন চলছে, প্রতিদিন শত শত যানবাহন কর্ণফুলী নদী অতিক্রম করে যাচ্ছে। কিন্তু আজকে যেহেতু ঘূর্ণিঝড় 9 নম্বর মহাবিপদ সংকেত চলছে তাই নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে এই টানেলেতে আপাতত কোনো যানবাহন চলবে না, কিছুক্ষণের জন্য এই টানেল বন্ধ রাখা হয়েছে এবং হয়তো যখন ঘূর্ণিঝড় কেটে যাবে আবারও পুনরায় যানবাহন চলাচল শুরু হবে এমনটি জানতে পেরেছি আমরা টানেল কর্তৃপক্ষ থেকে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল এই প্রথম প্রতিষ্ঠাত গত 28 অক্টোবর উদ্বোধন হওয়ার পর এই ঘূর্ণিঝড়ের কারণে যাতে ক্ষয়ক্ষতির ঝুঁকি না থাকে তা নিরাপদ রাখার জন্য টানেলের কার্যক্রম আপাতত বন্ধ। এখন পর্যন্ত টানেলের যানবাহন চলাচল বন্ধ রাখা হচ্ছে ঠিক সন্ধ্যে 6টা থেকে। এখন পর্যন্ত টানেলের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ঘূর্ণিঝড় রেমালের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা, ভোলা, সাতক্ষীরা এবং চট্টগ্রামে।